আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর ডক্টর রবীন্দ্রনাথ পাত্র ও কৌশিক কোলের লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার চ্যাপ্টার 6 তাপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প মান দেওয়া আছে, বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1, এসআই পদ্ধতিতে জুল তুলাঙ্কের মান, উত্তর হবে অপশান এ 1। 2, 100 ডিগ্রি সেলসিয়াস এর 1 গ্রাম জলীয় বাষ্পে একই তাপমাত্রার 1 গ্রাম জলের তুলনায় তাপ, উত্তর হবে অপশান বি, বেশি থাকে। 3, যে পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাওয়া যায় তা হলো, উত্তর হবে অপশান বি, 4.2 জুল। 4, যে যন্ত্রে তাপ পরিমাপ করা হয় তা হলো, উত্তর হবে অপশান বি, ক্যালোরিমিটার। 5, বায়ুতে জলীয় বাষ্প বাড়লে আপেক্ষিক আর্দ্রতা, উত্তর হবে অপশান বি, বাড়ে। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, তাপ কি? 143 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 2, এসআই পদ্ধতিতে তাপের একক কি? উত্তর হবে জুল। 3, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? উত্তর হবে 4200 জুল পার কেজি কেলভিন। প্রশ্ন 4, লীন তাপ গ্রহণে পদার্থের অণুগুলির কোন শক্তির পরিবর্তন ঘটে? উত্তর হবে স্থিতিশক্তির। প্রশ্ন 5, শিশিরাঙ্ক কাকে বলে? 150 নম্বর পাতায়, এখান থেকে এতটা। তারপর 6, শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 6-এর 1 ক্যালোরি ইকুয়ালস টু ড্যাশ জে ড্যাশ জুল, উত্তর হবে 4.2। 2, সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ ড্যাশ ক্যালোরি পার গ্রাম, উত্তর হবে 80। 3, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে ড্যাশ এবং ঘনত্ব সবচেয়ে ড্যাশ হয়। প্রথমে হবে কম, তারপরটা হচ্ছে ঘনত্ব সবচেয়ে বেশি হয়। প্রথমে হবে কম, তারপর হচ্ছে বেশি। 4, শিশিরাঙ্কের বায়ু ড্যাশ হয়ে পড়ে, উত্তর হবে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ে। 5, ড্যাশ বাষ্প গ্যাসের সূত্রগুলি মেনে চলে না, উত্তর হবে সম্পৃক্ত। তারপর 7, সত্য মিথ্যা নিরূপণ করো। 1, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের আয়তন সর্বোচ্চ হয়, মিথ্যা। 2, বর্ষাকালে কুয়াশার সৃষ্টি হয়, মিথ্যা। 3, অসম্পৃক্ত বাষ্প চাপের মান বিভিন্ন হয়, অসম্পৃক্ত বাষ্পচাপের মান বিভিন্ন হয়, সত্য। 4, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প উভয় গ্যাসের সূত্রগুলি মেনে চলে, মিথ্যা। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝো? 143 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 2, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি বা জুলের সূত্রটি বিবৃত করো। 145 নম্বর পাতায়, জুলের সূত্র, এখান থেকে এতটা। তারপর 146 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 3, সেক দেওয়ার জন্য জল সবচেয়ে উপযোগী তরল কেন? এই প্রশ্নের উত্তরটা জলের চ্যাপ্টারে পাবে 121 নম্বর পাতায়। জলের আপেক্ষিক তাপ এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা লেখো। 150 নম্বর পাতায়, এখান থেকে এতটা। এই সূত্রটাও লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 5, কিছু পরিমাণ জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ দিয়ে ঢেকে রাখলে জল বরফে পরিণত হয় না কেন? উত্তর, জলকে বরফে পরিণত হতে হলে কঠিনীভবনের লীনতাপ বর্জন করতে হয়। বরফ তাপের কুপরিবাহী, এই জন্য বরফে ঢাকা নিচের স্তরের জলের থেকে তাপ পরিবাহিত হতে পারে না।
অর্থাৎ প্রয়োজনীয় লিনতাপ বর্জিত হয় না এবং জল বরফে পরিণত হয় না। তারপর ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, ক্যালোরিমিতির মূলনীতিটি গাণিতিক রূপসহ লেখো। 144 নম্বর পাতায় এখান থেকে এতটা, প্রথমে মূলনীতি লিখবে, তারপর গাণিতিক রূপ এখান থেকে এতটা, টোটাল লিখবে এখান থেকে এতটা, মূলনীতি এখান থেকে এতটা, গাণিতিক রূপ এখান থেকে এতটা। প্রশ্ন 2, কুয়াশা কিভাবে সৃষ্টি হয়। 150 নম্বর পাতায় একদম লাস্ট লাইনটা এখান থেকে এতটা, তারপর 151 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, সন্ধেবেলা শিশির না জমে ভোরে জমতে দেখা যায় কেন। উত্তর, সন্ধ্যার পর ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হতে থাকে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতাও কমতে থাকে। এইভাবে ভোরবেলাতেই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা সর্বনিম্ন হয়ে শিশিরাঙ্কে নেমে আসে। এই জন্য ভোরবেলাতেই শিশির জমতে দেখা যায়। প্রশ্ন 4, লেখচিত্রের সাহায্যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাখ্যা করো। 151 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে, এই দুটো লেখচিত্র এঁকে দেবে। তারপর ই, গাণিতিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে। বরফের ভর m দেওয়া আছে 10 গ্রাম। আমরা জানি বরফ গলনের লিনতাপ সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। অতএব 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে তাপ লাগবে, যেটাকে আমরা ধরছি H1, 10 × 80। কারণ 1 গ্রামে লাগে 80, তাহলে 10 গ্রামে লাগবে 10 × 80, তার মানে হচ্ছে 800 ক্যালোরি। এই 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াসে তুলতে তাপ লাগবে H2, যেটাকে হচ্ছে আমরা H2 তাপ আমরা জানি MST, মানে H MST, তাহলে এখানে H2 হবে, এটা ফর্মুলা, H2 হবে M × S × T, হচ্ছে এখানে T2 - T1। এবার T1 T2 কোনটা দেখো লিখেছি। জলের আপেক্ষিক তাপ সেটা হচ্ছে S, যেটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এবং T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বা H2 তাহলে কত হবে, M প্রথমে আমি লিখেছিলাম 10, তাহলে সেটা 10 × S এক্ষুনি লিখলাম 1, তাহলে 1 × T2 হচ্ছে এখানে 100 - T1 হচ্ছে 0, তাহলে 100 - 0, তাহলে এখান থেকে আমাদের কত হয়, বা H2 এটা হবে 10 × 1 মানে 10, আর 100 - 0 হচ্ছে 100, তাহলে হচ্ছে 10 × 100 মানে হচ্ছে 1000 ক্যালোরি। তারপর আমরা জানি বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। অতএব এই 100 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে পরিণত করতে তাপ লাগবে, সেটাকে আমরা ধরছি H3। H3 কত হবে, তাহলে 10 × 537 ক্যালোরি, কারণ 1 গ্রামে লাগছে 537, তাহলে 10 গ্রামে লাগবে 10 × 537 ক্যালোরি, বা H3 হচ্ছে আমাদের তাহলে 5370 ক্যালোরি। এবার অতএব 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম স্টিমে পরিণত করতে মোট তাপ লাগবে H, সেটা হচ্ছে H1 + H2 + H3, এই তিনটেকে যোগ করতে হবে। তাহলে বা H1 আমরা একদম প্রথমে বের করেছিলাম, সেটা হচ্ছে 800 + H2 তারপর বের করেছি 1000 + H3 হচ্ছে এক্ষুনি বার করলাম 5370। এই তিনটেকে যোগ করে আমরা H এর মান পাবো, সেটা হচ্ছে তিনটেকে যোগ করলে হবে 7170 ক্যালোরি। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, 200 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন। জলের ভর M দেওয়া আছে 200 গ্রাম, জলের উষ্ণতা বৃদ্ধি সেটা হচ্ছে T2 - T1, যেটা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। জলের আপেক্ষিক তাপ S আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। অতএব প্রয়োজনীয় তাপ H = MST, এখানে T হচ্ছে T2 - T1, এটা ফর্মুলা, বা H তাহলে M হচ্ছে 200, 200 × S হচ্ছে 1 × T2 - T1 হচ্ছে 30, তাহলে বা
এইচ ইকুয়ালস টু তাহলে 200 ইন্টু 30 তার মানে হচ্ছে 6000 ক্যালোরি। তাহলে অতএব উত্তর কি লিখবো? অতএব প্রয়োজনীয় তাপ হলো 6000 ক্যালোরি। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 3, 10 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে যেতে যেতে হঠাৎ থেমে গেলে কত তাপ উৎপন্ন হবে? বস্তুর ভর m দেওয়া আছে 10 কেজি, বস্তুর গতি v দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুর গতিশক্তি বের করবো আমরা ইকে ইকুয়ালস টু আমরা জানি হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু তাহলে হাফ ইন্টু m হচ্ছে 10 ইন্টু v হচ্ছে 2, তাহলে তার স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে বা ইকে ইকুয়ালস টু তাহলে 10কে 2 দিয়ে কাটলাম 5, তাহলে এখানে 5 আর এখানে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, তাহলে 5 ইন্টু 4 তার মানে 4 5 20 জুল। তাহলে গতিশক্তি পেয়ে গেলাম 20 জুল। এই গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। অতএব তাপে রূপান্তরিত কার্য W ইকুয়ালস টু হচ্ছে বস্তুর গতিশক্তি বা W ইকুয়ালস টু জেইচ। যে জুল তুলাঙ্ক, এসআই পদ্ধতিতে জে এর মান হচ্ছে 1। যে হচ্ছে জুল তুলাঙ্ক, এসআই পদ্ধতিতে জে এর মান হচ্ছে 1 আর এইচ হচ্ছে এখানে তাপ। কোনটা কি বলে দিলাম। বা W ইকুয়ালস টু 20, এক্ষুনি ইকেটাই হচ্ছে W, তাহলে ডাব্লুর জায়গায় লিখছি আমরা 20 ইকুয়ালস টু যে হচ্ছে 1 ইন্টু এইচ। এইচের মানটা আমাদের বের করতে হবে। বা এইচ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 20 ইকুয়ালস টু এইচ বা এইচ ইকুয়ালস টু 20 একই হলো। আর ডাব্লুর মানটা কেন 20 হবে আমি আগেই লিখে দিচ্ছি, দেখো ডাব্লু ইকুয়ালস টু বস্তুর গতিশক্তি, আর বস্তুর গতিশক্তি বের করেছি ইকে হচ্ছে 20, তাহলে ডাব্লুর জায়গায় আমরা লিখেছি ওই জন্য 20। বা এইচ ইকুয়ালস টু তাহলে হলো 20 জুল। আমরা জানি 4.2 জুল ইকুয়ালস টু হচ্ছে 1 ক্যালোরি, তাহলে 1 জুল হচ্ছে 1/4.2 ক্যালোরি। অতএব 20 জুল ইকুয়ালস টু কত হবে? 1/4.2 ইন্টু 20 ক্যালোরি। এখান থেকে আমরা পাবো 4.76 ক্যালোরি। অতএব তাপ উৎপন্ন হবে 4.76 ক্যালোরি। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে? তাপ এইচ ইকুয়ালস টু হবে 20 ক্যালোরি দেওয়া আছে, আর জে ইকুয়ালস টু 4.2 জুল পার ক্যালোরি, এটা আমরা জানি। আর এইচ 20 ক্যালোরি সেটা বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি ডাব্লু ইকুয়ালস টু জেইচ কার্য বের করতে হবে ইকুয়ালস টু জেইচ, বা ডাব্লু ইকুয়ালস টু তাহলে কত হবে? জে হচ্ছে 4.2 ইন্টু এইচ হচ্ছে 20, তাহলে দুটো গুণ করতে হবে। তাহলে বা ডাব্লু ইকুয়ালস টু দুটো গুণ করলে হবে 84 জুল বা 84 জে। অতএব 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 84 জুল কার্য করতে হবে। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 5, 100 ডিগ্রি সেলসিয়াস এর 2 গ্রাম জলীয় বাষ্প ঘনীভূত হলে কত তাপ বর্জিত হবে? 2 গ্রাম জলীয় বাষ্প মানে এখানে লীন তাপটা হবে বর্জন, লীন তাপ 2 গ্রাম জল। এবার দেখো জলীয় বাষ্প হবে 100 ডিগ্রি সেলসিয়াসে আর জলও বেরোচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে। আর এখানে লীন তাপ কী হবে? বর্জন হবে। লীন তাপ মানে এইচটা হচ্ছে বর্জন হবে। তাহলে ঘনীভবনের লীন তাপ এল ইকুয়ালস টু আমরা জানি 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে ভর এম ইকুয়ালস টু দেওয়া আছে 2 গ্রাম। অতএব এইচ ইকুয়ালস টু এম ইন্টু এল, এটা হচ্ছে ফর্মুলা। তাপ ইকুয়ালস টু এম ইন্টু এল, এম হচ্ছে ভর আর এল হচ্ছে ঘনীভবনের লীন তাপ, যেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে এইচ ইকুয়ালস টু এম হচ্ছে 2 ইন্টু এল হচ্ছে 537, এটা আমরা জানি। তাহলে দুটো গুণ করলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে 2 ইন্টু 537 হচ্ছে 1074 ক্যালোরি। তাহলে উত্তর কি লিখবো? অতএব 100 ডিগ্রি সেলসিয়াসের 2 গ্রাম জলীয় বাষ্পকে ঘনীভূত করলে 1074 ক্যালোরি তাপ বর্জিত হবে। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 6, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 40 গ্রাম লোহাকে 21 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে ফেলা হলো। লোহা এবং জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 560 জুল পার কেজি কেলভিন এবং 4200 জুল পার কেজি কেলভিন হলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে? লোহার ভর যেটাকে আমরা ধরছি m1, সেটা দেওয়া আছে 40 গ্রাম। এখান থেকে আমরা এটাকে কেজিতে নিয়ে যাবো, তাহলে 40কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 0.04 কেজি। লোহার উষ্ণতা যেটাকে আমরা ধরছি T1, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। লোহার আপেক্ষিক তাপ S1, এটাকে ধরছি S1, সেটা হচ্ছে 560 জুল পার কেজি কেলভিন। এবার জলের
জলের ভর সেটাকে আমরা হচ্ছে M2 হচ্ছে 100 গ্রাম, এটাকেও কেজিতে নিয়ে যাবো, তাহলে 100 ভাগ 1000 কেজি, তার মানে হচ্ছে 0.1 কেজি। জলের উষ্ণতা সেটাকে আমরা হচ্ছে T2, সেটা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। জলের আপেক্ষিক তাপ S2 দেওয়া আছে 4200 জুল পার কেজি কেলভিন। ধরি মিশ্রণটির অন্তিম উষ্ণতা T, অতএব T গ্রেটার দেন T2 এবং T লেস দেন T1, মানে T হচ্ছে T2 থেকে বড় এবং T T1 এর থেকে ছোট। T হবে T2 থেকে বড় আর T1 এর থেকে ছোট। অতএব T1 গ্রেটার দেন T গ্রেটার দেন T2। এই যে T1 T এর থেকে বড়, আবার T হচ্ছে T2 থেকে বড়। এটাই আমি একেবারে লিখলাম। অতএব ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী লোহা দ্বারা বর্জিত তাপ ইকুয়ালস টু হচ্ছে জল দ্বারা গৃহীত তাপ। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। যতটা তাপ বর্জন হবে ততটাই তাপ গ্রহণ হবে। তার মানে লোহা যতটা তাপ বর্জন করবে জল ততটাই তাপ গ্রহণ করবে। তাহলে এই দুটো হবে সমান। তাহলে বা লোহা দ্বারা বর্জিত তাপ কি হবে? M1 ইন্টু S1 ইন্টু এখানে T1 মাইনাস টি, MST, এখানে T হচ্ছে T1 মাইনাস টি, আর জল হচ্ছে M2 ইন্টু S2 ইন্টু T মাইনাস T2। এটা T1 মাইনাস টি, এটা T মাইনাস T2। সবসময় বড়টা থেকে ছোটটা, এখানে T1টা বড় T থেকে, তাই T1 মাইনাস টি, আবার এখানে Tটা বড় তাই T মাইনাস T2। বা M1 এর মান আমরা প্রথমেই লোহার ভর বের করেছি 0.04 কেজি, তাহলে 0.04 ইন্টু এখানে লোহার আপেক্ষিক তাপ S1 সেটা হচ্ছে 560 ইন্টু T1 100 মাইনাস টি, টি এর মানটা আমরা জানি না, ওটা বের করবো। তাহলে T1ও লোহার উষ্ণতা সেটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে 100 মাইনাস টি ইকুয়ালস টু M2 হচ্ছে জলের ভর যেটা আমরা বের করেছি 0.1 কেজি, 0.1 কেজি ইন্টু S2 হচ্ছে জলের আপেক্ষিক তাপ যেটা হচ্ছে 4200, তাহলে 4200 ইন্টু এখানেও টি এর মান আমরা জানি না কারণ একই, টি মাইনাস T2 হচ্ছে জলের উষ্ণতা সেটা হচ্ছে 21 ডিগ্রি, তাহলে 21, তাই টি মাইনাস 21 হবে। তাহলে বা এই দুটো গুণ করে আমরা পাচ্ছি 22.4 ইন্টু 100 মাইনাস টি ইকুয়ালস টু এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি 420 ইন্টু টি মাইনাস 21। বা এবার এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 22.2 ইন্টু 100 হচ্ছে 2240 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই দুটো গুণ করলে হয় 22.4 টি ইকুয়ালস টু এটা তাহলে কত হবে? গুণ করলে 420 টি, গুণ করে 420 টি প্লাস মাইনাসে মাইনাস 420 ইন্টু 21 হচ্ছে 8820। বা এবার টিগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানে প্লাস আছে তাহলে এটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 420 টি, আর এখানে মাইনাসটা মাইনাসে থাকবে মাইনাস 22.4 টি ইকুয়ালস টু এটা মাইনাস আছে তাহলে মাইনাসে লিখলাম মাইনাস 8820, আর এটা প্লাস আছে এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2240। এবার দুটোই যেহেতু মাইনাস আছে তাহলে যোগ হয়ে যাবে আর সামনে মাইনাস হয়ে যাবে, তাহলে বা মাইনাস দুটো যোগ করলে হবে 442.4 টি, 442.4 টি ইকুয়ালস টু এই দুটোকে, এটাও দুটো মাইনাস দুটো যোগ হবে সামনে মাইনাস হবে, তাহলে মাইনাস এই দুটোকে যোগ করলে হবে 11060। এবার দুদিকেই মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বা টি ইকুয়ালস টু কত হবে? তাহলে 11060কে 442.4 দিয়ে ভাগ করতে হবে। এখান থেকে আমাদের উত্তর হবে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর কি লিখবো? অতএব মিশ্রণটির অন্তিম উষ্ণতা হবে 25 ডিগ্রি সেলসিয়াস। এটাই হবে অ্যান্সার।